ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাম্প্রতিক কালের একটি লজ্জাজনক ঘটনা এবং বহু মানুষের ক্ষয়ক্ষতি এবং এ বিষয়ে সাংবিধানিক ব্যবস্থা কী এবং মৌলবাদ কতটা সক্রিয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে ভূমিকা, তাদের ভূমিকা যথাযথ কিনা, এইসব নিয়ে আজকের আলোচনা। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে জানি যে সংবিধানের উল্লেখ আছে বর্তমানে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা মূল সংবিধানে উল্লেখ ছিল না, অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর যেদিন গণপরিষদ ভারতের সংবিধানকে গ্রহণ করে, বিধিবদ্ধ করে, সেই সংবিধানের কোনো জায়গাতেই অর্থাৎ প্রস্তাবনা এবং সংবিধানের ভিতরে কোনো জায়গায় সেকুলারিজম এই কথাটা উল্লেখ ছিল না। কিন্তু ভারত বহু ধর্মের মানুষ, বহু ভাষাভাষীর মানুষ বসবাস করে। এখানে কোনো একটি বিশেষ ধর্মকে বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ধর্মকে সংবিধানে লিপিবদ্ধ করা হয়নি। ভারতের আদর্শ হলো ধর্মনিরপেক্ষ আদর্শ। এই কথা গণপরিষদ সংবিধানে উল্লেখ না করলেও গণপরিষদের সিদ্ধান্ত ছিল। এবং ভারতবর্ষের যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে প্রথম সাধারণ নির্বাচন, সেই নির্বাচনগুলিতে একাধিক রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষতার আদর্শকে প্রচার করেছিলেন। 1947 সালে ভারত ভাগ হয়ে দুটি রাষ্ট্র গঠিত হয়। একটি হলো ভারত রাষ্ট্র, 1947 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। আর একটি হলো 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র। পাকিস্তান রাষ্ট্র এটা দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটা মুসলিম সম্প্রদায়ের রাষ্ট্র, এটা ইসলামিক রাষ্ট্র। কিন্তু ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই সময়ে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হয়, প্রচুর হিন্দু নিধন হয়, অনেক জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষও নির্যাতিত হয়েছে, নিহত হয়েছেন, কিন্তু সংখ্যায় কম। পূর্ব পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুরা পশ্চিমবঙ্গে তথা ভারতে চলে আসে। পশ্চিম পাঞ্জাবের হিন্দুরা পূর্ব পাঞ্জাবে ভারতে চলে আসে, আর পূর্ব পাঞ্জাবের মুসলিমরা পাকিস্তানে চলে যায়। ধর্মের ভিত্তিতে ভাগ হলেও উদ্বাস্তু সমস্যা মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করলো, কিন্তু ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম এটাকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখ করা হলো যে ভারত সেকুলারিজমকে গুরুত্ব দেয় এবং ভারতের প্রস্তাবনাতে, সংবিধানের প্রস্তাবনাতে লেখা হলো সেকুলারিজম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে ভারত একটা রাষ্ট্র। রাষ্ট্র হচ্ছে কনসেপশন, এটা একটা ধারণা। এই কনসেপশনের উদ্দেশ্য, এই কনসেপশনের কর্মসূচি, এই কনসেপশনের যে আদর্শ, সেটাকে বাস্তবে রূপ দেয় হলো সরকার। সরকার রাষ্ট্রের রূপকার, সরকার রাষ্ট্রের মস্তিষ্ক, পরিচালক। তাই ভারতবর্ষে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোকে গ্রহণ করা হয়েছে বলে ভারতের সংবিধানের আদর্শ হিসাবে ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করা হয়েছে। আমি যে বললাম যে ভারত স্বাধীনতার পর থেকে, ভারতের সংবিধান যেদিন থেকে কার্যকরী হয়েছে
সেদিন থেকে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি হলো ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেন? ভারতের সংবিধানের প্রস্তাবনাতে সেকুলারিজম কথাটি মূল সংবিধানে উল্লেখ না থাকলেও সংবিধানের 25, 26, 27, 28 এই 4টি ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার এর কথা উল্লেখ করা হলো। আর এই ধর্মীয় স্বাধীনতার অধিকার 4টি ধারাতে যে উল্লেখ করা হলো, এই আদর্শটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার আদর্শ। সেই কারণেই ভারত একটি ধর্মনিরপেক্ষ আদর্শ স্বাধীনতার পর থেকেই, যেদিন থেকে সংবিধান আমাদের দেশে কার্যকরী হয়েছে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শকে আরো বলিষ্ঠভাবে, আরো জোরদারভাবে গুরুত্ব দেওয়ার জন্য, বেশি গুরুত্ব দেওয়ার জন্য 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে শ্রীমতী ইন্দিরা গান্ধী সংবিধানের প্রস্তাবনায় সেকুলারিজমকে উল্লেখ করেছেন। সেকুলারিজম মানে হলো ধর্ম নিরপেক্ষতা। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে কি? ভারত নিজের রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। তাই বলে ভারত রাষ্ট্র ধর্মবিরোধী তাও নয়। ধর্মনিরপেক্ষ ভারত রাষ্ট্র তার মানে অধার্মিক রাষ্ট্র, ধর্মবিরোধী রাষ্ট্র এ কথা বলা যাবে না। কিন্তু পশ্চিমী দেশগুলি ধর্মনিরপেক্ষতার আদর্শকে যেভাবে গ্রহণ করেছে, সেখানে রাষ্ট্রগুলি, ইউরোপের উন্নত রাষ্ট্রগুলি ধর্মীয় ব্যাপারে উদাসীন থাকবে, কিন্তু ভারতে ধর্মীয় ব্যাপারে ভারত রাষ্ট্র উদাসীন থাকবে না। ভারত রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই, রাষ্ট্রের ধর্ম নেই। ইসলামিক রাষ্ট্রের যেমন ইসলাম ধর্ম হচ্ছে রাষ্ট্রের ধর্ম, কিন্তু ভারত যেহেতু হিন্দু প্রধান রাষ্ট্র হলো, হিন্দু জনসংখ্যা বেশি এখানে, তাহলেও কিন্তু এটা হিন্দু রাষ্ট্র নয়, এটা হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই এখানে হিন্দুদের প্রভাব প্রতিপত্তি বা হিন্দুদের বিশেষ স্বার্থ রক্ষা এটা গুরুত্ব পাবে না ভারত রাষ্ট্রের কাছে। ইউরোপের রাষ্ট্রগুলি ধর্মের ব্যাপারে উদাসীন থাকলেও ভারত রাষ্ট্র কিন্তু ধর্মের ব্যাপারে উদাসীন থাকবে না, এই কথা বলা হলো। ধর্মনিরপেক্ষতার আদর্শের সঙ্গে এটা যুক্ত যে ভারত প্রয়োজন হলে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা করবার জন্য ধর্মের উপর হস্তক্ষেপ করতে পারবে। যদি দুটি সম্প্রদায়ের মধ্যে, হিন্দু ও মুসলমানের মধ্যে সংঘাত দেখা দেয়, দাঙ্গা শুরু হয়, তাহলে ভারত রাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না। রাষ্ট্রের রাজনৈতিক প্রশাসন এবং অরাজনৈতিক প্রশাসন, বোধ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন উদ্যোগ নিবে এই ধর্ম নিয়ে রাজনীতি, এই ধর্ম নিয়ে যে দাঙ্গা, সেই দাঙ্গাকে বন্ধ করতে। তাও ভারতের এই যে পরিস্থিতি বর্তমানে মুর্শিদাবাদে দেখা দিয়েছে এবং ইতিপূর্বেও এই ধর্মনিরপেক্ষতার যে আদর্শ সেটা ক্ষুণ্ণ হয়েছে। আমরা এটা লক্ষ্য করেছি 1992 সালে 6 ডিসেম্বর রাম জন্মভূমি এবং বাবরি মসজিদ। রাম জন্মভূমি এই স্থানটা উত্তরপ্রদেশে, যেখানে এখন রাম মন্দির হয়েছে না, সেটা বাবরের তৈরি মন্দির, বাবরি মসজিদ। এ নিয়ে বিতর্ক দেখা দিলে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদকে 1992 সালে 6 ডিসেম্বর হিন্দু মৌলবাদীরা, RSS সংগঠন, তারা উদ্যোগ নিয়ে এই মসজিদ ভেঙে দিলে ভারতে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় বিভিন্ন শহরে, হিন্দু মুসলিম দাঙ্গা। তাই হিন্দু মুসলিম দাঙ্গা এটা নতুন কিছু নয়। তবে একটা কথা, ভারত রাষ্ট্রের ব্যাপারে বা রাষ্ট্র উদ্যোগ নেবে নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে। কিন্তু সাম্প্রতিককালে কয়েকদিন আগে ইন্ডিয়ান পার্লামেন্ট একটা আইন পাশ করেছে, ওয়াকফ আইন, ওয়াকফ সংশোধনী বিল। এখানে মুসলিম ধর্মের যে সম্পত্তি, সেই সম্পত্তিতে মসজিদ হবে, সেই সম্পত্তিতে দরগা তৈরি হবে, নামাজ পড়া যাবে, এটা হলো মুসলিম ধর্মের সম্পত্তি। হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি আছে, বহু জমিদার দেবতার নামে সম্পত্তি লুকিয়ে রেখেছে জমির আত্মসাৎ করবার জন্যে, তেমনি মুসলিম ধর্মে যে ওয়াকফ আইন পাশ হয়েছে, তার মূল একটা বিতর্কিত আইন পাশ হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠের জোরে। মুসলিম সম্প্রদায় মনে করে যে এই আইনটা মুসলিম ধর্মের যে সম্পত্তি, সেই সম্পত্তি কেড়ে নেবে।
কিন্তু সরকার এই বিলে বলছে যে সরকারের যুক্তি যে মুসলিম ধর্মের যে সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের যারা ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তারা সম্পত্তিকে নিয়ন্ত্রণ করে, তারা আত্মসাৎ করছে, নিজেদের স্বার্থে জমি ব্যবহার করছে। সুতরাং মুসলিম ধর্মের যারা নিচুতলার মানুষ, যারা দরিদ্র মানুষ, অজ্ঞ অসচেতন মানুষ, তারা বঞ্চিত হচ্ছে। সুতরাং মুসলিম মৌলবাদী শক্তি তারা এই ধর্মকে এই সম্পত্তিকে ব্যবহার করছে তাদের মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থে। তাই ভারত সরকার পিছিয়ে পড়া মুসলিমদের একটা এই সম্পত্তি যাতে ব্যবহার হয়, ধর্মীয় ব্যাপারেই ব্যবহার হবে, সে ব্যাপারে একটা নিয়ন্ত্রণ, একটা পরিচালনা করার ক্ষেত্রে গভর্নমেন্টের, ভারত রাষ্ট্রের একটা ভূমিকা থাকবে। ভারত রাষ্ট্রের ভূমিকা মানে কি? সরকারের ভূমিকা। আমি আগেই বলেছি রাষ্ট্র চোখে দেখা যায় না, তাহলে সরকারকে চোখে দেখা যায়, সরকারই সব কিছু করে। তাহলে এই আইনের যে মূল কথা, আমি এ ব্যাপারে আলাদা ভিডিও করব। তো যাই হোক, এই বিষয়টাকে নিয়ে মুসলিম ধর্মের মানুষ তারা মৌলবীদের নির্দেশে রাস্তায় নামে, কলকাতায় মিছিল হয়, বিভিন্ন শহরে ভারতবর্ষে এই মিছিল দেখা দেয় যে এই আইন আমরা মানছি না, এই আইনকে আমরা অমান্য করব। আন্দোলন করার অধিকার, ধর্ম রক্ষা করার অধিকার প্রত্যেক ধর্মের মানুষেরই আছে। সেটা কিন্তু ভারতের যে সংবিধান, সেই সাংবিধানিক কাঠামোর মধ্যেই আন্দোলন সংগঠিত করতে হবে, নিরস্ত্রভাবে আন্দোলন হবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে। কিন্তু মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায় এই আন্দোলন করতে গিয়ে মৌলবাদী শক্তি, মুসলিম সম্প্রদায়ের সব মুসলমান কখনই এরকম হতে পারে না, একটা বিরাট অংশের মুসলিম সম্প্রদায় তারা আন্দোলনের ডাক দিয়ে, তারা মিছিল মিটিং করার নামে তারা উত্তেজিত হয়ে হিন্দু পরিবারকে আটক করে। হিন্দু পরিবার তারা মিছিলে বাধাও দেয়নি এবং ব্যাপকভাবে তাদের বাড়িঘর ভাঙচুর করে, সম্পদ লুট করে, প্রাণে মারার হুমকি দেয়। বহু গবাদি পশু এবং অন্যান্য পশুকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে এবং বহু মানুষ আজকে ঘরছাড়া হয়েছে, জীবন নিয়ে অন্য জেলাতে বা অন্য রাজ্যে, ঝাড়খণ্ডে তারা পালিয়ে গিয়েছে। আজকে সেই গ্রামগুলি শ্মশানে পরিণত হয়েছে, ধূলিসাৎ হয়ে গেছে। এটা আমরা ক্যামেরাতে দেখছি, বিভিন্ন সংবাদ চ্যানেল এই ছবিগুলো দেখাচ্ছে। ছবিগুলো কৃত্রিম নয়, এটা ঘটনা। কিন্তু কোনো মৌলবাদী শক্তি এরকম করে দরিদ্র মানুষের লাভটা কি? যারা মুসলমানদের মধ্যে গরিব মানুষ, আল্লাহ বিশ্বাস করাটা অন্যায় নয়, আল্লাহকে ডাকা, আল্লাহকে পাওয়া কোনো অন্যায় এর মধ্যে থাকতে পারে না। হিন্দুরা দেবতাকে ডাকবে, আরাধনা করবে, বাসনা করবে, মন্দিরে প্রার্থনা করবে ভগবানকে ডাকার জন্য, বা বিভিন্ন দেবদেবীর আরাধনা করবে, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা একটা মিছিল আকারে গিয়ে একটা যদি হিন্দু মিছিল যদি মুসলমান বাড়ির উপরে আক্রমণ করে, সেটা অন্যায়। আবার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এইভাবে যে আক্রমণ করেছে, হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে, এটাও অন্যায় এবং এটা অসাংবিধানিক। এখন রাজ্য প্রশাসনকে, আমাদের ভারত একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে রাজ্য প্রশাসন পরিচালনার দায়িত্ব রাজ্য সরকারের এবং প্রয়োজন হলে কেন্দ্র সহযোগিতা করবে। তো এখানে রাজ্য প্রশাসন এইরকম একটা মিছিল হলো, একটা আক্রমণ হলো পরিকল্পিতভাবে, সেটা রাজ্য প্রশাসন, গোয়েন্দা, সিআইডি ব্যর্থ, সম্পূর্ণভাবে ব্যর্থ। এটা পশ্চিমবঙ্গ রাজ্যের একটা লজ্জা, গভর্নমেন্টেরও লজ্জা। এখানে সততার প্রতীক সিএম, তার আমলে এটা অত্যন্ত লজ্জা। কিন্তু এখানে গোয়েন্দা পুলিশ বাহিনী, এখানে পুলিশ আক্রান্ত হয়েছে, গাড়ি পড়েছে, সরকারের সম্পদ নষ্ট হয়েছে। কিন্তু বর্তমান যে ক্ষমতাসীন দল, এই সরকার মুসলিম সংখ্যালঘু ভোট কমে যাবে মনে করে এটাকে তেমনভাবে প্রতিরোধ করতে পারেনি। তার বড় প্রমাণ হলো যে স্কুল শিক্ষকরা
26,000 চাকরি হারা হয়েছে, তাদের মায়না বন্ধ হতে চলেছে। সেই মুহূর্তে তারা ডিআই অফিসে মায়নাটা যাতে বন্ধ না হয় তার জন্য অনুরোধ করতে গিয়েছিলেন। সেখানে পুলিশ লাঠি মেরেছে, লাঠি পেটা করেছে। অথচ মুর্শিদাবাদের যে ঘটনা, সেখানে পুলিশ কোনো প্রতিরোধ করতে পারল না এবং হাজারে হাজারে পাথর ছুঁড়েছে, ক্যামেরায় আমরা দেখেছি। কিন্তু সেক্ষেত্রে পুলিশ কিন্তু ইতিবাচক ভূমিকা নিতে পারেনি। পুলিশ করবে না, এটা রাজ্য সরকার তার ক্ষমতা, তার গতি বজায় রাখবার জন্য এখানে মুসলিম কমিউনিটির 30% আছে, 30% ভোট যাতে পায়। এই সরকারটা টিকে আছে মুসলিম কমিউনিটির 30% ভোট নিয়ে। মুসলিম কমিউনিটির 30% ভোট নিয়ে যে সরকার গঠিত হয়, যে দল চলে, সে দল হচ্ছে সাম্প্রদায়িক দল। একদম খাঁটি কথা যে সাম্প্রদায়িক দল, সম্প্রদায়কে তুষ্ট করে এই সরকার মুসলিম ছাত্রছাত্রীদের বিশেষভাবে সহযোগিতা করে। তাদের মেধার ভিত্তিতে তাদের 0 পেলেও তাদের 50 আপ করে দিয়ে, যেহেতু সংখ্যালঘু, তাদের ঐক্যশ্রী প্রকল্পে অর্থ দেওয়া হয়। এটা ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করছে। আমি সব দলের কথা বলবো আজকে ভিডিওতে। যে সরকার এখনই এই মুহূর্তে একটা সাম্প্রদায়িকে, এখানে সিএম এর উক্তি আছে বহু যে মুসলিম সম্প্রদায়ের লাথি খাওয়া ভালো, তার কারণ মুসলিম সম্প্রদায় ভোট দেয়। এটা একটা রাজনীতির কথা নয়, এটা একটা গদিতে থাকার জন্য যা কৌশল নেওয়ার দরকার, যেভাবে একটা ভোট প্রচার করা দরকার, এখানে এইভাবে কিন্তু রুলিং পার্টি সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে। এখন এই যে রাজ্য সরকার এবং অন্যান্য দল, আমি সম্পর্কে বলছি যে অন্যান্য দল যে ধর্মনিরপেক্ষ দল তা কিন্তু নয়। বিজেপি সাম্প্রদায়িক দল। বিজেপি নেতারা হিন্দু সম্প্রদায়ের কথা বলে ভোট প্রচার করছে। তারা 70% ভোট নেওয়ার জন্যে হিন্দুদের ঐক্যবদ্ধ করছে এবং মুসলিমদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে। যেমন ক্ষমতাসীন রাজনৈতিক দল, ক্ষমতায় যারা আছেন, সেই দল হিন্দুদের প্রতি যাতে মুসলমানদের বিদ্বেষ সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হলে মুসলিম সম্প্রদায় ইউনাইটেড হবে, তাহলে আমার ভোট ব্যাংকটা মুসলিম ধর্মের মানুষেরা দেবে। মুসলিম ধর্মের মানুষ যারা ধর্মের ভিত্তিতে এইভাবে ভোট দিয়ে এই সরকারটাকে টিকে রাখতেন, তারা সেদিক থেকে সাম্প্রদায়িক মানসিকতা। আবার এই ধর্মকে ঐক্যবদ্ধ করে এই ধর্মের কিছু উস্কানিমূলক, প্ররোচনামূলক প্রজেক্ট চালু করে তাদের ভোটটাকে নেওয়া, এটাও সাম্প্রদায়িকতা। আর হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা, হিন্দুদের মধ্যে মুসলিম বিদ্বেষী মানসিকতা তৈরি করা বিজেপি, এটাও সাম্প্রদায়িকতা। এইবার আসলো পশ্চিমবঙ্গের কংগ্রেস দল বলে যে আমরা সাম্প্রদায়িক দল, অসাম্প্রদায়িক দল। মুসলিম এখানে মনে রাখতে হবে যে কংগ্রেস কিন্তু অসাম্প্রদায়িক দল না। প্রকৃতপক্ষে কংগ্রেস বহুবার মৌলবাদী শক্তির কাছে মাথা নত করেছে। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে সুপ্রিম কোর্টের রায়কে রিভাইজ করতে বলেছে। শাহবানু মামলাতে রায় দিয়েছিল যে শাহবানু খোরপোশ পাবে তার স্বামীর কাছ থেকে এবং 2 সন্তানের খরচ দেবে, এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। মুসলিম মৌলবাদীরা বলেছিল যে এটা ইসলাম ধর্মের উপরে আঘাত। ইসলাম ধর্মে আছে তালাক দিতে পারবে, ধর্মীয় নীতি এটা। কিন্তু সুপ্রিম কোর্ট হিউম্যান গ্রাউন্ডে শাহবানুর পক্ষে মামলা দিলে মৌলবাদী মুসলিমরা বলল আমাদের ধর্মের উপরে আঘাত। রাজীব গান্ধী সুপ্রিম কোর্টকে বিচারের রায় পাল্টানোর জন্য আবেদন করেছিল। এটা কি মুসলিম মৌলবাদের সঙ্গে আঘাত করা নয়? সুতরাং কংগ্রেস যে হিন্দু তাস খেলেনি, হিন্দু বেল্টে হিন্দুদের প্রার্থী দিয়ে হিন্দু ধর্মের কথা বলে ভোট চায় না বা ভোট নেয় না, এটা তো নয়। তাহলে কংগ্রেসও কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল না। তার কারণ কংগ্রেসও মুসলিম এলাকাতে মুসলিম প্রার্থী দিয়ে মুসলিমদের সাথে কথা বলে ভোট নিয়েছে। মুখে ধর্মনিরপেক্ষতা, মুখে গণতন্ত্র, কিন্তু তারা এইভাবে ভোট পেয়েছে। সেখানে হিন্দু প্রার্থী দেয়নি। আবার যেখানে হিন্দু প্রার্থী, সেখানে কংগ্রেস কিন্তু মুসলিম প্রার্থী দেয়নি। এবার আমি আসবো বামপন্থী লেফট ফ্রন্ট গভর্নমেন্টের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা ধর্মনিরপেক্ষ, তাদের দৃষ্টিভঙ্গি আছে, যেহেতু তারা মার্কস লেনিনের অনুগামী।
সেখানে সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিয়ে তারা মাথা ঘামাবে না। কিন্তু জলে বাস করব, জল ছুঁবো না, তা তো হয় না। তাই কমিউনিস্টদের, পশ্চিমবঙ্গ তথা ভারতের কমিউনিস্টদের মধ্যে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অনেকেরই আছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, তারাও কিন্তু ধর্মের ভিত্তিতে রাজনীতি করেছে। এবং সিপিআইএম পার্টিগুলো ধর্মের ভিত্তিতে, ফরওয়ার্ড ব্লক, তারা ধর্মের ভিত্তিতেই প্রার্থী দিয়েছে। মুখে ধর্মনিরপেক্ষ, যেখানে মুসলিম ভোটার সেখানে তো তারা মুসলিম ক্যান্ডিডেট দিয়েই তো প্রচার করেছে এবং জিতেওছে এবং ক্ষমতায় থেকেছে 34 বছর। কিন্তু সেখানে তো হিন্দু দেয়নি, যেহেতু হিন্দু প্রার্থী দিলে অন্য দল জিতে যাবে, অন্য দল সাম্প্রদায়িক ভিত্তিতে প্রার্থী দেবে, কংগ্রেস সাম্প্রদায়িক ভিত্তিতে প্রার্থী দেবে, টিএমসি সাম্প্রদায়িক ভিত্তিতে প্রার্থী দেবে। যে কমিউনিটির লোক বেশি সেই কমিউনিটির লোকেদের মধ্যে থেকে প্রার্থী দেবে। এটা কমিউনালিজম। এবং এখানে মুসলিম, এখানে সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকও ছিল। তারা কিন্তু হিন্দু বেল্টে মুসলিম প্রার্থী দাঁড় করায়নি। মুসলিম প্রার্থী হিন্দু বেল্টে দাঁড় করালে, হিন্দু এরিয়াতে দাঁড় করালে সেই প্রার্থী হেরে যাবে। তার কারণ জনগণ মানে এই সাম্প্রদায়িকতা বিষ বাস পেয়ে মানে কি বলবো, কলুষিত হয়ে আছে। জনগণ কিন্তু সাম্প্রদায়িক মনোভাব, এবং জনগণ সাধারণ মানুষ, সাম্প্রদায়িক বিষ তাদের মধ্যে থাকবে, তারা দাঙ্গা করবে, এটা খুব স্বাভাবিক হতে পারে। কিন্তু আমি পলিটিক্যাল পার্টির মূল উদ্দেশ্য ক্ষমতা দখল করা, তাদের মধ্যে একটা ইডিওলজি থাকবে, এবং একই মতাদর্শ থাকবে, এবং দৃষ্টিভঙ্গি থাকবে। বামপন্থীদের অনেক দায়িত্ব বেশি, সেখানে তারাও কিন্তু সাম্প্রদায়িকতার ভিত্তিতে রাজ্য চালিয়েছেন। এবং সেখানে তাদের একটা দৃষ্টিভঙ্গি যে বামপন্থীদের দৃষ্টিভঙ্গি, মুসলিম লীগ সাম্প্রদায়িক দল নয়, আরএসএস সাম্প্রদায়িক দল, হিন্দু মহাসভা সাম্প্রদায়িক দল। যারা মুসলিম লীগকে সাম্প্রদায়িক দল মনে করে না, আরএসএসকে সাম্প্রদায়িক দল ভাবে, হিন্দু মহাসভাকে সাম্প্রদায়িক দল ভাবে, অন্তত তাদের মুখে মানায় না আমরা অসাম্প্রদায়িক, আমরা ধর্মনিরপেক্ষ। বামফ্রন্ট সরকার 1977 সালে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে, বহু সংস্কারমূলক কাজের মধ্য দিয়ে উন্নতি করেছে। যেটা ক্যাপিটালিস্টরা পারেনি, সেটা সামন্তবাদকে উচ্ছেদ করবে ক্যাপিটালিস্টরা, সেই ক্যাপিটালিস্টদের উচ্ছেদ সেই সামন্ত প্রভুদের উচ্ছেদ করবে ক্যাপিটালিস্টরা। সেই ক্যাপিটালিস্টদের ভূমিকা নিয়েছিল বামফ্রন্ট সরকার। ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, এটা কিন্তু বামপন্থীদের কাজ না, এটা হচ্ছে বুর্জোয়াদের কাজ, ক্যাপিটালিস্টদের কাজ। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট গ্রামীণ উন্নতি, ভূমি সংস্কার, গ্রামের মানুষকে মহাজনদের হাত থেকে বাঁচানোর ক্ষেত্রে বামফ্রন্টের মানে বিশাল অবদান আছে। কিন্তু সাম্প্রদায়িকতার ক্ষেত্রে বামফ্রন্ট কিন্তু স্বচ্ছ জায়গায় ছিল না। তাহলে বামফ্রন্টের ক্ষমতা বিকেন্দ্রীকরণ এটা বুর্জোয়া আদর্শ, কিন্তু বামফ্রন্ট ক্ষমতা বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিচ্ছিল। এটা সাময়িক হয়তো তাদের দলের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য হতে পারে, বা পরে তারা ডেমোক্রেটিক সেন্ট্রালিজমে হয়তো যেত, কিন্তু তার আগে পতন হয়েছে। যাই হোক, এরা কিন্তু ধর্ম নিয়েই রাজনীতি করেছে। এরাও কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিম তোষণ করেছে, এবং তা 78-এর যে সাম্প্রদায়িক দাঙ্গা চাপড়া বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছিল, সেখানে সব মানুষ যদি সত্যিকারের কমিউনিস্ট হতো, যেখানে সব মানুষ যদি আজকে ক্ষমতাসীন দলের সমর্থক বেশি, অন্য দলের ভূমিকা নাই বললেই পশ্চিমবঙ্গে নেই বলা যায়, তাহলে যে এলাকায় মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু টিএমসি দলের ব্যাপক প্রভাব আছে। তাহলে যারা আন্দোলনের রাস্তায় ছিল তাদের মধ্যে ধর্মীয় মৌলবাদ যেমন ছিল, টিএমসি সমর্থক ক্যাডার বহু ছিল, তাহলে তারাও কিন্তু এই সাম্প্রদায়িকতার সঙ্গে যুক্ত। শুধু বাম আমলে যেসব সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, চাপড়াতে হয়েছে 78 সালে, তারাও কিন্তু যারা ওই এলাকার 80% বামফ্রন্টের সমর্থক, 90% বামফ্রন্টের সমর্থক দাঙ্গা হচ্ছে, সেখানে তো বামফ্রন্টের লোকেরা যুক্ত আছে না। সুতরাং আসলে মনে বিষ বামপন্থীদের মধ্যে এরকম যে আমরা নাস্তিক, আমরা পুজো কি বলবো, ধর্ম হচ্ছে আফিংয়ের মতো, মার্ক্সের ভাষাটাকে ব্যবহার করতেন, কিন্তু বাড়িতে এসে তারা পূজা পার্বণ করতেন, ঢোক ঢাল পিটিয়ে তারা জমিদারি মেজাজের সঙ্গে করতেন। এটা কিন্তু তারা যথাযথভাবে পালন করতে পারেনি। তার বড় প্রমাণ আজকে যে পতনটা হয়েছে, সেই কারণে তারা কিন্তু উঠতে পারছে না। সুতরাং আজকে যারা ক্ষমতায় আছে তারাও কিন্তু এইভাবে পড়ে গেলে আজ জীবনে উঠতে পারবে না, এবং পড়ে যাবেও, এটা আমাদের কথা ঠিক। কিন্তু মানুষকে বুঝতে হবে, মানুষ এত বোকা, আমরা সাধারণ মানুষ এতটাই বোকা আছে
ধর্মের ভিত্তিতে ভোট দিচ্ছি। আরে ভাই, ধর্মের ভিত্তিতে ভোট দিলে সমাধান হবে? মুসলিম কান্ট্রি, আজকে আমি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছি, মুসলিম ওয়াকফ বিলের আন্দোলন করো, প্রতিবাদ করো, সেটা সাংবিধানিক রাইট আছে, রাইট টু স্পিচ 19 আর্টিকেলে আছে, 19(1)-এ আছে। সমবেত হওয়ার অধিকার তোমার 19 আর্টিকেলে 19(1) ধারাতে উল্লেখ আছে। তারপরে সমবেত হওয়া, সংগঠন করা, হ্যাঁ, প্রতিবাদ করা, সবটা কিন্তু রাইট টু ফ্রিডম, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু ভাঙচুর করা, অন্য সম্প্রদায়ের মানুষের উপরে অ্যাটাক করা, এটা কিন্তু ভারতের সংবিধানে যে একটা ভালো শব্দ যুক্ত আছে, সেই শব্দকে অসম্মান। অবশ্য সাধারণ মানুষ তো ধর্মনিরপেক্ষতার আদর্শকে তো অসম্মান করেই, এটা তো আমরা দেখছি। সুতরাং আমরা সাধারণ মানুষ আমরা করতেই পারি, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা, যাদের দায় দায়িত্ব অনেক বেশি, তারা তো করাপশনের সঙ্গে তো যুক্তই। আর এই করাপশনকে আড়াল করবার জন্যে তারা সঠিক যে আন্দোলন, এই যে 26,000 চাকরি হারা, এটা একটা চাকরি তো 16 ধারায় উল্লেখ আছে, যোগ্যতার ভিত্তিতে চাকরি, তাদের যোগ্যতা দিয়েই তো তারা চাকরি পেয়েছে। সুপ্রিম কোর্ট কারোর চাকরি খাওয়াতে অধিকার নাই, এটা সাংবিধানিক অধিকার। যোগ্যতা দেখে, যোগ্যতা যদি না দিয়ে থাকে, যারা নিয়োগে দুর্নীতি করেছে, নিয়োগের পদ্ধতি মেনটেন করেনি, তার দায় কিন্তু এই 26,000 মানুষের না। সুতরাং এই আমি আলাদা ভিডিও করেছি। তাহলে ধর্মনিরপেক্ষ চরিত্র আমরা টিভিতে দেখি, বিভিন্ন দলের সমর্থকরা তাদের দলকে বাঁচানোর চেষ্টা করেন, তারা একটা অভিনয় করেন মাত্র। সাধারণ মানুষকে বুঝতে হবে তারা অভিনয় করেন, নেতারা অভিনয় করেন। এবং মৌলবাদী শক্তি, হিন্দু মৌলবাদী শক্তি, তারা প্রকৃতপক্ষে তারা হিন্দু ধর্মের মানুষকে আন্তরিকভাবে ভালোবাসেন না। আবার মুসলিম মৌলবাদী শক্তি, তারাও কিন্তু প্রকৃতপক্ষে তারা অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসেন না। তাহলে সাধারণ মানুষ কেন এই ধর্মটা নিয়ে মারামারি করবে? ধর্ম হচ্ছে মানুষের মনকে পবিত্র করে। আমি কারোর অন্যায় করব না। ধর্ম মানে কি বাড়িঘর পুড়িয়ে দেওয়া? হিন্দু ধর্মে কি এটা আছে, না মুসলমান ধর্মে আছে? কোন ধর্মে আছে? এটা আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে। তাই আমরা এটা বলবো, আজকে যারা আজকে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যারা আজকে এমএলএ, তারা প্রকাশ্য দাঁড়াচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষকে উত্তেজিত করছে। আজকে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, ধর্ম যার তার মুখে বলে, কিন্তু তুমি ভাই তাহলে ইসলাম ধর্মকে বেশি উস্কানি দিচ্ছ কেন? ইসলাম ধর্মকে তুমি স্পেশাল ফেসিলিটি দিচ্ছ কেন? একজনকে ফেসিলিটি দিলে আরেকজনকে তুমি বঞ্চিত করছো, এটা কিন্তু তো সাম্যনীতির বিরোধী। তুমি কনস্টিটিউশনকে, তুমি সিএম হিসাবে, তুমি প্রাইম মিনিস্টার হিসাবে তুমি এটাকে অমান্য করছো। তাহলে আমাদের দেশের যারা এমপি, এমএলএ, যারা সিএম এবং মন্ত্রিসভা, রাজ্য আইনসভা, রাজ্যের এমএলএ এবং যারা জনপ্রতিনিধি, এক কথায় রাজ্য আইনসভার সদস্য, কেন্দ্রের পার্লামেন্টের সদস্য বা আইনসভার সদস্য, সেই সবাই কিন্তু ধর্মকে মিসইউজ করছে এবং ধর্ম দিয়ে বিচার করছে। কেন্দ্রে ধর্ম নিয়ে আজকে রাম মন্দির করে ভারতের উন্নয়ন করবার চেষ্টা করছে। ধর্ম একটা মানুষের অন্তরের ব্যাপার। বিজ্ঞান, টেকনোলজি দিয়ে ভারতের উন্নতি করতে হবে। তাহলে ধর্মীয় অনুষ্ঠানে একজন প্রাইম মিনিস্টার গিয়ে ধর্ম আচরণ করতে পারেন না। একজন চিফ মিনিস্টার রাজ্যের, তিনি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় আচরণ করতে পারেন না। এগুলো ধর্মনিরপেক্ষতার আদর্শ বিরোধী। আপনার ধর্মীয় স্বাধীনতার আছে, ম্যাকিয়াভেলি বলেছেন, রাজা ধর্ম পালন করবেন ব্যক্তিগতভাবে, কিন্তু প্রশাসনিক লেভেলে গিয়ে ধর্ম পালন করা ঠিক না। এবং আমরা এটা লক্ষ্য করি যে যখন কোনো ব্রিজ উদ্বোধন, সেতু উদ্বোধন হয়, স্কুল উদ্বোধন হয়, কলেজ উদ্বোধন হয়, তখন সিএম বা অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকেন, শিক্ষামন্ত্রী থাকে বা কেন্দ্রের কোনো মন্ত্রী থাকেন। সেখানে রেল উদ্বোধন হচ্ছে, প্রধানমন্ত্রী থাকছেন, সেখানে হিন্দু ধর্মের কিছু আচার আচরণ পালন করা হয়। কেন এটা হিন্দু ধর্মের আচার আচরণ পালন করা কেন হবে? এতে তো যারা ভারতের সংখ্যালঘু মানুষ, তাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়। একটা কথা, মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেদেরকে উন্নত কালচারের মনে করে, শিক্ষিত মনে করে। সুতরাং শিক্ষিত যদি হয়ে থাকে, হ্যাঁ হয়েছে ধরে নিলাম, কিন্তু তা শিক্ষিত হওয়া মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, এই যে একটা মনোভাব, তার সঙ্গে ব্যবহারে প্রকাশ করা, এর তো রাষ্ট্রই ব্যবহারে প্রকাশ করছে। আজকে হিন্দু ধর্মের রীতিনীতি ভালো, উলু দেওয়া ভালো, শঙ্খ দেওয়া ভালো, ডাঁটল কাটানো ভালো, তাই তো মন্ত্রীরা বিভিন্ন জায়গায় ফিতে কাটার সময় করছে। তাহলে তারাই তো চিহ্নিত করে দিচ্ছে, তোমরা নিচু জাতি, তোমার মুসলিম রীতি ওখানে পালন করা হবে না, খ্রিস্টান রীতি তোমার ওখানে পালন করা হবে না। তাহলে এগুলো আমাদের কিন্তু, যে আমরা সংবিধানকে অপব্যাখ্যা করছি। আজকে প্রশাসন আমি বলি, আজকে যারা রাজনৈতিক প্রশাসন, যারা অরাজনৈতিক, গোয়েন্দা, সিবিআই, সিআইডি, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ, সেন্ট্রাল পুলিশ,
সব মধ্যে কিন্তু একটা মানে কিছু ব্যক্তি বাদে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, কিছু রাজনৈতিক প্রশাসক তারা ব্যক্তিগত জীবনে সৎ থাকতে পারেন, কিন্তু দল করলে তাকে অসৎ হয়ে যেতে হয়, প্রশাসনের চাপে পড়ে তাকে অসৎ কাজ করতে হয়, তাকে অন্যায় করতে হয়। প্রশাসনে বেশি হচ্ছে হিন্দু ধর্মের মানুষ রয়েছে প্রশাসনের সঙ্গে যুক্ত, তারা কতটা নিরপেক্ষ থাকেন সে বিষয়টা কিন্তু সন্দেহের বিষয়, বিতর্কিত ব্যাপার। যেমন 2002 সালে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, সেখানে 5টা দোকানের মধ্যে একটা মুসলিম দোকান বেঁচে পড়ে গিয়েছিল, প্রশাসন সেখানে দাঁড়িয়ে রেখেছিল। সুতরাং সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল। তাহলে আজকে এটা ভাবতে হবে যে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ, এই মুসলিম হিন্দু এই আলোচনাগুলোই আমার মনে হয় খুব খারাপ জিনিস। আজকে এটা 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 খুব ক্ষতি করছে। এটা আমাদের ভারত রাষ্ট্র আজকে সাধারণ মানুষের প্রপার্টি ড্যামেজ, এটা সরকারের যে অর্থ, সরকার এখন যদি সাহায্য দেয় তাও তো সেই ড্যামেজ তো হয়ে গেল, ক্ষতি তাকে উঠে আসবে। মানুষ মারা যাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গাতে, সেটাকে উঠে আসবে। এই যে মানবাধিকার কমিশন তৈরি হচ্ছে, এটা ফেক ব্যাপার। তার কারণ হচ্ছে মানবাধিকার কমিশন তো ভোটের পরে কত লোক মারা যায় রাজনৈতিক হিংসাতে। ও রুলিং পার্টি না করলে অন্য দলের লোককে মেরে দাও। আজকে যারা বিরোধী বাম ডান যারা আছেন, তারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আমরা ক্ষমতায় আসলে এরকম টিএমসির মতো করবো না? তারাও করবেন। এখন টিএমসি সততার প্রতীক ছিলেন, সিএম সততার প্রতীক ছিলেন, তার মন্ত্রিসভায় কোটি কোটি টাকা, ঘর ভর্তি টাকা, এটা টিভির ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গায় একটা করাপশন, সেই অর্থ কিন্তু যুক্ত আছে। এই যে দাঙ্গা, এই দাঙ্গার পিছনে অর্থ যুক্ত আছে। সব মূলে হচ্ছে অর্থনৈতিক সমস্যা, আর অর্থনৈতিক সমস্যা থেকে এই ধর্ম, রাজনীতি ইত্যাদিগুলো চলছে, উপরের তল প্রভাবিত হচ্ছে। তাহলে আজকে কাউন্সিলের কমিশনের পদে দাঁড়াতে গেলে টাকা লাগবে, এমএলএ পদে দাঁড়াতে গেলে টাকা লাগবে, এমপি হতে গেলে টাকা লাগবে, দলকে টাকা দিতে হবে। এটা কি গণতন্ত্র? এত নিম্নমানের গণতন্ত্র ভারতবর্ষে চলতে পারে না। ভারতবর্ষের উন্নয়ন ব্যাহত হচ্ছে, এত উন্নত, প্রতিটা সময়ে বলছে উন্নত হয়ে গেছে, তাহলে আবার দেখা যাচ্ছে কোনো জায়গায় পানীয় জল নেই, বহু মানুষের আজকে ঘর বাড়ি নেই। তাহলে এটা সমস্যা কেন? কোনো প্রত্যেকটা পার্টির লিডারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরএসপি, এদের নেতাদের মধ্যে কোনো সমস্যা নেই। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে, বৈবাহিক সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক হচ্ছে। তাই বলে কোনো নেতা তার দরিদ্র কর্মী, তার দরিদ্র সমর্থক, তার দরিদ্র ভোটার, তাদেরকে মন থেকে ভালোবাসে কি? মন থেকে ভালোবাসে না। এই কথা সাধারণ মানুষকে মনে রাখতে হবে। আমাদের দেশের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন কি নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ? নির্বাচন কমিশন যে নির্বাচন পরিচালনা করছে, সেটাকে বাস্তবে রূপায়িত করতে পারছে? স্বাধীনভাবে ভোটার ভোট দিতে পারছে? তাহলে ভোট দেওয়ার এখন ভারতবর্ষে 55% লোক ভোট দেয়, 45% ভোট দেয় না। তাহলে এই যে অ্যাপাথি, রাজনীতির ক্ষেত্রে অ্যাপাথি, যুব সমাজ আজকে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে থাকছে। এটা অবশ্য চাই শাসক শ্রেণী, যে যত মানুষ ভোট দিবে, সচেতন হবে, তত আমাদের সমস্যা হবে। তবে ভোটাধিকারকে ধর্মের ভিত্তিতে নয়, আঞ্চলিকতার ভিত্তিতে নয়। আজকে যে করাপশন করে জনগণের সেবা করে, হ্যাঁ, রাতের অন্ধকারে চুরি করে আর দিনের বেলায় সাহায্য করে, অর্থাৎ জনগণের টাকা চুরি করে তার ছিটে ফোটা উন্নয়নের খাতে ব্যয় করছে, উন্নয়ন করছে, এবং এটাই বলছে উন্নয়ন। তাহলে আজকে সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, আজকে হিন্দু ধর্মের মানুষ খেটে খাওয়া, আজকে মুসলমান ধর্মের মানুষ খেটে খাওয়া, একবার ভাবুন, আমাদের যে একসঙ্গে বসবাস করতে হবে। আর আমাদের যে মূল যে শত্রু, আজকে ডান বাম বলে কথা নয়, ভালো মানুষ, তাদেরকে ভোট দিতে হবে। আজকে বামপন্থীরা যে কথা বলছে, বামপন্থীদের মানুষ দূরে সরে বলছে। আজকে যারা টিএমসি যেভাবে নক্করজনক ঘটনা ঘটাচ্ছে, যেভাবে নারী ধর্ষণ, যেভাবে মহিলা ডাক্তার খুন হলো, প্রশাসন ডেড বডি লোপাট করে দিল, পুড়িয়ে দিল জোর করে, আবার তারাই বলছে যে মার্ডার করেছে তার ফাঁসি চাই। এই মার্ডারের সঙ্গে একাধিক জন যুক্ত। এখানে সিবিআই কেন্দ্রে, তাহলে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের আঘাত রয়েছে, প্রেম প্রীতি রয়েছে। সুতরাং এখানে সিবিআই কাজ করবে না।
আমি একটা কথা বলছি যে রাজনৈতিক প্রশাসকদের যদি মরালিটি না থাকে, তারা যদি ডিসঅনেস্ট হয়, তাদের অনেস্টি না থাকে, তাহলে অরাজনৈতিক প্রশাসক যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন, যারা ইনকাম ট্যাক্স বিভাগে রয়েছেন, যারা ইডির সঙ্গে যুক্ত, সব কিন্তু করাপ্টেড। এরা একেবারে করাপ্টেড। এরা মোবাইলে বা ইউটিউব চ্যানেলে তারা বিভিন্ন ধরনের সংবাদ মিথ্যা করে দেয়। এই যে মানে আমরা মহিলা ডাক্তার যে খুন হলো, সেখানে যে স্টেটমেন্ট দিয়েছিল কলকাতা পুলিশ, তারপরে প্রমাণ হয়ে গেল, কিন্তু মানুষ এগুলোকে বিচার করে না। জনগণ খুবই, আমি বলবো যে অজ্ঞ, অসচেতন হয়ে আছি আমরা। আমাদের ভাবতে হবে এই বিষয়টা নিয়ে যে আমরা যারা সংখ্যালঘুকে তোলা দিচ্ছে যে সরকার, সেই সরকারকেও বিশ্বাস করব না। বিরোধী যারা হিন্দুত্ব করছে তাকেও আমরা বিশ্বাস করব না। আমরা ব্যক্তি বিশেষে আমরা প্রয়োজন হলে নোটায় ভোট দিতে হবে, প্রয়োজন হলে নোটায় ভোট দিতে। আমরা কিন্তু ভোট দিয়ে আমরা দেখছি যে মানে প্রত্যেকেই করাপশনের সঙ্গে যুক্ত, ফিনান্সিয়াল মানে ইকোনমিক্যাল করাপশনের সঙ্গে যুক্ত, আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তাহলে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা দেখেছি যে বাম আমলে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাই তাদের সরিয়ে দিয়েছি। তারা অনেক অন্যায় করেছে, তাদের ডিসিপ্লিন ছিল না। যাদের দলের যারা ভালো মানুষ তাদেরকে পাত্তা না দিয়ে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গুরুত্ব দিত, সেই দুষ্কৃতীরা আজকে টিএমসি দলে রয়েছে, বর্তমান সরকার রয়েছে। আর সাধারণ মানুষকে বুঝতে হবে এই দুষ্কৃতিকারীরাই আবার সেই দলে যাবে। এই দলের রাজনৈতিক প্রতিনিধি যারা দলনেতা, বিভিন্ন দলনেতা, এরা কিন্তু চোর এবং এরা হচ্ছে করাপশনের সঙ্গে যুক্ত। সুতরাং এরাই আবার যে দল আসবে, আমরা যাদের ভোট দেব সেই দলের সঙ্গে যুক্ত হবে। তাই আমার চ্যানেল হলো একাডেমিক চ্যানেল। আমি এটা করতে আমরা পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত, যে ওয়াক অফ বিলের প্রতিবাদ করতে হবে। যদি কোনো ধর্মের উপরে আঘাত করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তার প্রতিবাদ অবশ্যই করতে হবে, সেটা গণতান্ত্রিক পথে। কিন্তু এইটা যে রুলিং পার্টির উপরে মানে ভরসা করে এই সংখ্যালঘুরা উত্তেজিত হচ্ছে, এটা কিন্তু ঠিক করছে না। তার কারণ স্থায়ীভাবে কোনো সংখ্যালঘুকে অর্থ দিয়ে তাদেরকে মানুষ করা যায় না। তাদেরকে মানুষ করবার জন্য যে পরিকাঠামো সেইগুলো তৈরি করতে হবে, তাদের মধ্যে ভালো মানসিকতা তৈরি করতে হবে, তাদের মধ্যে সংগ্রামী মানসিকতা তৈরি করতে হবে। পরিবারের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। কিন্তু একটা উস্কানি দিয়ে একটা ধর্মের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যে দল আজকে করছে, এই দল কিন্তু ধর্মনিরপেক্ষ দল না। আজকে তো বলছে ধর্মের ভিত্তিতে হিন্দু ধর্ম, তাদের চেনা যাচ্ছে, তাই না? তাই আজকে এটা মনে রাখতে হবে, সাধারণ মানুষকে শান্তি বজায় রাখতে হবে। আমরা সবাই কিন্তু মানুষ, এই ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে। এবং আমরা লেফট ফ্রন্টকে যেমন মানে আরেকটা কথা মনে রাখতে হবে যে শাসক শ্রেণী চাই না সাধারণ মানুষ লেখাপড়া শিখুক, শাসক শ্রেণী চাই না শুধু টাকা স্যাংশন হবে, নেতাদের বাড়ি গাড়ি হবে, কিন্তু শিক্ষা বিস্তার সাধারণ মানুষের মধ্যে। এই যে সর্বশিক্ষা, ভারত সরকার কত কোটি কোটি টাকা খরচ করেছে, বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ে ছাত্র নেই। একটা প্রশ্ন যে মানে ছাত্রর তুলনায় শিক্ষক কম, অনেক জায়গায় তো ছাত্র খুবই কম, শিক্ষক বেশি। সেখানে ভালো পড়াশোনা হয়? যেখানে শিক্ষক কম, ছাত্র বেশি, পরিকাঠামোর অভাব, লেখাপড়া ভালো হচ্ছে না। কিন্তু যেখানে ছাত্র খুবই কম, শিক্ষক খুবই বেশি, ব্যালেন্স নাই। কিন্তু এরকম বহু স্কুল আছে, সেখানে মাস্টারমশাইরা লেখাপড়া শেখান, তাই মাস্টারমশাইরা ঠিকঠাক পড়াচ্ছেন, মায়না বেশি পেলেও পড়াবেন না, মাস্টার কম। মানে এবার সরকারে একটা নজরদারি থাকা দরকার। স্কুলের মধ্যে পলিটিক্স ঢুকিয়ে দেখা যাচ্ছে ওই সমস্ত মাস্টারমশাইদের মধ্যে যারা নেতা, তারা রুলিং পার্টির নেতা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এটা ভালোভাবে, তাই মুর্শিদাবাদের মতো ঘটনা যাতে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের কোনো জায়গাতে, কোনো মাটিতে যাতে না ঘটে, সেটা আমাদের ভাবতে হবে। তাই সিআইডি তদন্ত লোক দেখানো, ইডি তদন্ত লোক দেখানো, এনআই জনগণকে ধোঁকা দেওয়ার একটা খুব সহজ। পুলিশ, গোয়েন্দা, এত কিছু থাকতে এরকম দাঙ্গা হয় কি করে? তাহলে ভারত রাষ্ট্র আদর্শ রাষ্ট্র, বিশ্বে উদীয়মান অনেক দেশ অনুসরণ করছে ভারতকে। আমরা বলি ভারতেরই তো একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, শুধু পশ্চিমবাংলা না, অনেক জায়গায় করছে। এ কি শাসক শ্রেণী নিজেদের দোষ ঢাকার জন্য? রবীন্দ্রনাথ বলেছেন যে মন্দিরে ভগবান নেই, দেবতা নেই, মসজিদে আল্লাহ নেই,
রবীন্দ্রনাথ বলেছেন চার্চে যিশু নেই, ভগবান যিশু আল্লাহ সব হচ্ছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যারা কাজ করে। লাগুক ধুলো, লাগুক কাদা, তুমি কাজ করে দাও, মানুষকে ভালোবাসো, এইটাই হচ্ছে ধর্ম। এই আমি আমি আমার আমার খেয়ে পরে বেঁচে থাকা, জীবনের আর্থিক নিরাপত্তা, চিকিৎসা সুযোগ, এইগুলো আমাদের ভাবতে হবে। আর এইগুলো থেকে বঞ্চিত করার জন্যেই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লিডাররা তারা প্রয়োজন হলে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। এই যেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টির পিছনে রাজনীতি আছে। বিরোধীরা তারা দায়িত্বে নাই, তারা উস্কানিমূলক কথাবার্তা বলে ঠিকই, কিন্তু ক্ষমতাসীন দল করে নাকি 80% ক্ষমতাসীন দলের সমর্থন। আর বাইরে থেকে আসা যে তত্ত্ব গল্প, তাই দিয়ে কি ওখানকার মুর্শিদাবাদের যেসব এলাকায় ক্ষতি হয়েছে সেই ক্ষতি উঠে আসবে কি? প্রশাসন পরে যায়, প্রশাসন পরে যায়। এই তো দেখলাম গাড়ি পুড়িয়ে দিচ্ছে, প্রশাসন নীরব। তারপরের দিনে এই প্রশাসনের অংশ পুলিশ, তারা শিক্ষকদের পা তুলে লাথি মারছে আর লাঠি পেটা করছে। তাহলে এই সন্ত্রাসমূলক কাজ করছে যারা মৌলবাদী সন্ত্রাসমূলক, মিডিয়া এখানে সাহসের সঙ্গে বলতে পারছে না যে তারা বলছে দুষ্কৃতীরা করেছে, পলিটিক্যাল লিডাররা বলছে, রুলিং পার্টি বলছে দুষ্কৃতি। পলিটিক্যাল লিডারদের এবং রুলিং পার্টির লিডারদের তাদের যে বক্তব্য, তাদের এটা কিন্তু ঠিক না। দুষ্কৃতি বললে ভুল, এটা যেটা সঠিক হয়েছে সেটা স্বীকার করতে হবে। যদি স্বীকার না করা যায় এই রোগ মুক্ত করা যাবে না। ওয়াকফের সম্পত্তি রক্ষার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ অবশ্যই আন্দোলন করবে, কিন্তু গোটা মুসলিম সম্প্রদায় করছে, হিন্দুত্ববাদীরা যদি মনে করেন তাহলে এটা ভুল। তাহলে আবারও কিন্তু দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হবে। এটা স্থায়ী রাস্তা নয়। প্রত্যেকে তোমরা ধর্ম পালন করো, তাহলে এইটা যদি থাকে, কেউ মন্দিরে আঘাত করবে না, কেউ মসজিদে আঘাত করবে না, গির্জাতে আঘাত করবে না। কিন্তু আমাকে একটা প্রশাসকের মানুষ হয়ে সে কি করে আজকের জন্য দাঁড়িয়ে 400 বছর আগে ম্যাকিয়াভেলি বলেছিলেন রাজা ধর্ম পালন করবেন ব্যক্তিগত জীবনে, ঘরে পুজো করবে বা তার মন্দির থাকতে পারে, সে আরাধনা করবে, কিন্তু একটা প্রকাশ্যে একটা চিফ মিনিস্টার সেখানে ধর্ম পালন করতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম পালন হচ্ছে, এগুলো কিন্তু ধর্ম নয়। এইসব খুচরো ব্যাপার, টুকিটাকি ব্যাপার, এগুলো মানুষের মনে দাগ করে। আর মৌলবাদীরা এখানে উস্কানি দিতে সুবিধা পায়। তাই মৌলবাদীরা কিন্তু সুবিধাবাদী, যে ধর্মেরই হোক, এরা পরগাছা। এরা কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষকে শোষণ করে লাক্সারি লাইফ ভোগ করে। ইতিহাসে কথা বলছে, যেমন চার্চের ক্যাথলিক ধর্মে যারা খ্রিস্টান ধর্মে, তারা ভোগ বিলাসের মধ্যে জীবনযাপন করত। মার্টিন লুথার হোয়াইটলি এরা প্রতিবাদ করেছিলেন যে বাইবেলে এসব নেই, আল্লাহ পেতে গেলে এটা করতে হবে, আল্লাহ পেতে গেলে এটা করতে হবে, হ্যাঁ, ভগবান পেতে গেলে এটা করতে হবে, এই হিন্দু ধর্মের ধর্মযাজকরা বলেন। তা এইসব ব্যাপারে তাদেরকে মানুষ হিসাবে অসম্মান করা ঠিক নয়। মানুষ হিসেবে আমরা অসম্মান করবো না, সম্মান দেব, সব মানুষই মানুষ। কিন্তু আমরা তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা কি করতে চাইছে, পলিটিক্যাল লিডাররা ফায়দা তুলতে চাইছে, ভোট ব্যাংক তৈরি করে। তাদের ভোটের রাজনীতি, ভোটে জিতলে তারা তো টাকা মারার একটা জায়গা পাবে। তো এত কম্পিটিশন, প্রতিযোগিতা, প্রধান হওয়ার কম্পিটিশন, সভাপতি হওয়ার কম্পিটিশন, এ তো আমরা আকসার দেখছি। যেখানে বিরোধীরা বিরোধী শূন্য করে দিচ্ছে, যেখানে একটা পার্টি ক্ষমতা এসছে পশ্চিমবাংলাতে, সেখানে একটা পার্টির মধ্যে দ্বন্দ্ব, মারামারি, মার্ডার। তাহলে বুঝে যাচ্ছে এই পথটার সঙ্গে অর্থ যুক্ত আছে। এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। প্রয়োজনে ভোট বয়কট করতে হবে, প্রয়োজনে নোটায় ভোট দিতে হবে। তাহলে গণতন্ত্রকে আমরা রক্ষা করতে পারবো, আর সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় রাখতে পারবো। আমরা কেউ অপরাধ করলে তাকে অপরাধী বলতে হবে। এখন মুর্শিদাবাদের ঘটনাটা কিন্তু সাম্প্রদায়িকতার তকমা লেগে গেছে, শুধু লেগে যায়নি, হয়েছেও সাম্প্রদায়িকতার ব্যাপার। তাহলে এটাকে আমরা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবাধিকার কমিশন ফর্স, কেন্দ্রীয় ইডি ফর্স, এরা তদন্ত করতে পারে। এরা কোন তদন্ত, নাই কি তদন্ত করেছে, কোথায় সন্ত্রাসমূলক কাজ বন্ধ হয়েছে পশ্চিমবাংলায়? রাজ্য সরকার তো ইনভলভ, এটা না আমরা বলছি, কিন্তু কেন্দ্র কি করছে? তাহলে কেন্দ্রীয় প্রশাসন, রাজ্য প্রশাসন সব কারাপ্টেড।
আধুনিক যে প্রশাসন, সে দায়বদ্ধ প্রশাসন, অংশগ্রহণমূলক প্রশাসন, স্বচ্ছ প্রশাসন, এটা হলো কনসেপ্ট। বর্তমানে এলপিজি যুগের আমেরিকার মতো দেশে সেটাই কিন্তু ইন্ডিয়া ফলো করেছে। কিন্তু এসব ক্যাপিটালিস্টদের একটা একটা বাহ্যিক কাঠামো আর কি, তার মধ্যে দিয়ে এত ভালো ভালো প্রশাসনিক কাজকর্ম, স্ট্রাকচার, হাজার হাজার কোটি টাকা, মোবাইলে এখন ছবি দিচ্ছে, ইউটিউবে ছবি দিচ্ছে, এই কাজ হচ্ছে। নিজে তামাক খাচ্ছে, নিজে বিড়ি খাচ্ছে, নিজে মদ খাচ্ছে, আর তার প্রচার যেখানে হচ্ছে সে নেতা, সে তার ছবি, সে পুরস্কার পেয়ে গেল, গোল্ড রিওয়ার্ড পেয়ে যাচ্ছে। এগুলো কি? এগুলো সাধারণ মানুষকে বুঝতে হবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। যাই হোক, আমি একাডেমিক বিষয়টা বলার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে পলিটিক্যাল সায়েন্সের মানুষ, কোনো দলকে সমর্থন করতে পারি না। একটাই কারণ, দলগুলির স্বচ্ছতার অভাব, আদর্শ নীতি বলে কিছু নেই। কমিউনিস্ট দল ধর্মনিরপেক্ষ দল, কমিউনিস্ট দল মার্কস লেনিনের আদর্শে বিশ্বাস করে, আবার কেরালে মৌলবাদী মুসলিম লীগের সঙ্গে আঘাত করে ভোটে দাঁড়ায়। তাহলে এটা তো সাম্প্রদায়িক দল না? তারপরে আমি আরও বললাম যে যেখানে হিন্দু বেল্ট, হিন্দু ভোটার, সেখানে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিম প্রার্থী দিতে হবে, আর যেখানে মুসলিম ভোটার বেশি সেখানে হিন্দু প্রার্থী দিতে হবে। এই কাজটা কি ভারতের কোনো কমিউনিস্ট পার্টি করতে পেরেছে? আজকে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, তারা কি পেরেছে? আজকে বামফ্রন্টে যারা অন্যায়মূলক কাজ করেছে, শিক্ষা যৌথ তালিকা, তারা সাধারণ মানুষের মধ্যে থেকে ইংরাজি তুলে দিয়েছে, পাস ফেল তুলে দিয়েছে, আর সেটাকে আরও সুদূর প্রসারী করেছে, পাস ফেল প্রথাকে আরও তুলে দিয়ে সাধারণ ঘরে ইভ্যালুয়েশন শুরু করেছে। সাধারণ শিক্ষা ব্যবস্থা ইভ্যালুয়েশন আমাদের দেশে এটা চলছে না, এটা উন্নত হচ্ছে না। তাহলে তো নিরক্ষর থাকছে কেন? স্কুলে পড়ে, মাধ্যমিক পড়েও কিন্তু তারা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হচ্ছে না। শিক্ষা, সচেতনতা, সক্ষমতা এ তো হচ্ছেই না। লিখতে পড়তে পারে মিনিমাম স্বাক্ষর যেটা, সেটাও করা সম্ভব হচ্ছে না। এবং যারা শিক্ষিত মানুষ, তারা সুবিধাবাদী, তারা টিচাররা, তারা নিজেদের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে, ভালো ভালো স্কুলে, বেসরকারি স্কুলে পড়াচ্ছে, আর তারা সরকারি স্কুলে তারা শিক্ষকতা করছেন। আবার তারাই বলছেন যে সরকার আমাদের স্কুলকে বেসরকারিকরণ করে দেবে। বেসরকারিকরণকে তো টিচারাই সমর্থন করছে না। যদি বেসরকারিকরণ নাই সমর্থন করবে, তাহলে বেসরকারি স্কুলে দেবে কেন? নিজের স্কুলে রাখবে বা সরকারি স্কুলে রাখবে, সরকারি স্কুলকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেসব তো চেষ্টা নয়। তাই আমাদের এ কথা মনে রাখতে হবে, ধর্মনিরপেক্ষতার আদর্শ অনেক বড় আদর্শ। এখানে সামাজিক অবক্ষয় তো ব্যাপক, আর পলিটিক্যাল কালচার, কোনো পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল কালচার নেই, যথাযথ পলিটিক্যাল কালচার করে তুলতে হবে। এখানে ধর্মনিরপেক্ষ মানসিকতা তৈরি করতে হবে। বিভাজন শাসক শ্রেণী করে, বিভাজন বিরোধীরা করে, বিভাজন সর্বত্র। আজকের যে শাসক শ্রেণী আগামী দিনে বিরোধী শ্রেণীতে পরিণত হবে, বিরোধী দলে পরিণত হবে, আর আজকে যারা বিরোধী তারা শাসকে পরিণত হবে। যে কাজটি আগে করতো সরকার, সেই কাজটি আজকে করছে, কিন্তু এই সরকার আজকে যেদিন বিরোধী ছিল সেদিন এই সব কাজের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আন্দোলন করেছে। তাহলে আমাদের সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষকে একটাই রাস্তা, সচেতন হওয়া এবং এদেরকে প্রত্যাখ্যান করা। সমাজ থেকে রাজনীতি নেতারাই হলো দুষ্কৃতিকারী। আজকে যারা বাড়ি আগুন জ্বালি পুড়িয়ে দিয়েছে তাদেরকে দুষ্কৃতি বলছে, কিন্তু রাজনৈতিক নেতারা প্রকৃতপক্ষে দুষ্কৃতি। সুতরাং এই যে এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এখানে জনচেতনা, জনমত, সঠিক বলিষ্ঠ জনমত গঠন করা দরকার। এবং এখানে নিয়মতান্ত্রিক যে পথ, সেটা হলো নোটাতে ভোট দিয়ে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যে আমরা কাউকে পছন্দ করি না। তাহলে ভারতের যারা গণতন্ত্র প্রিয় মানুষ, যারা এখনো নীরবে ঘুমাচ্ছে, তারা জেগে উঠবে, তারা প্রতিবাদ করবে, এবং শাসক শ্রেণীতে যারা চোর যারা রয়েছেন তাদের মতো মানুষ আর ক্ষমতায় যেতে পারবে না। আজকে ইন্ডিয়ান পার্লামেন্ট বলো, আজকে রাজ্য স্তরে বলো, যারা এমএলএ এমপি হন তারা বেশিরভাগই খারাপ মানুষ। যারা শিক্ষিত, সচেতন, জ্ঞানী, সৎ মানুষ, তারা কিন্তু রাজনীতি করেন না, তাদের রাজনীতিতে ঠাইও হয় না, বা তারা গেলেও হয়তো সত্যি কথা বলে তাকে দল থেকে, প্রত্যেকটা দলই কিন্তু এরকম চরিত্রে। সুতরাং বাহুবল অর্থবল, এটা হলো রাজনীতির খেলা। সুতরাং এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। সাধারণ মানুষের প্রাণ চলে গেলে তার কিন্তু সেই প্রাণ আর ফিরে আসবে না। সাধারণ মানুষের বাড়ি ঘর পুড়ে গেলে সেই বাড়ি ঘর আর ফিরে আসবে না। সাধারণ মানুষের সম্পদ, যেটা রুজি রোজগারের আয়, সেখানে ধর্মের ভিত্তিতে হোক আর এমনি হোক, এই খোয়া যাওয়া এটা অগণতান্ত্রিক। তাই আমি এটা বলবো
আমার চ্যানেলের পক্ষ থেকে যে সম্প্রীতি বজায় রাখতে হবে, সচেতন হতে হবে। কোনো নেতাকে বিশ্বাস করা ঠিক না, গোষ্ঠী পাতলের যাচাই করার অভ্যাস আমাদের করতে হবে। এটাই হলো বড় কথা। অমুক দলের অমুক নেতা ভালো, অমুক দলের অমুক নেতা খারাপ, এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা থাকতে হবে। আর আমাদের পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত মানুষ, তারা সুবিধাবাদী, তারা সঠিক কথা বলেন না। সঠিক কথা সঠিকভাবে বললে, মেরুদণ্ড যদি শক্ত হয়, তাহলে অন্যায়কারীরা একটু হলেও ভয় পায়, কিন্তু এখানে তা হয় না। আজকে যারা বা লেফটফ্রন্টে যারা দুষ্কৃতী ছিল, তারা আজকের বর্তমান সরকারি দুষ্কৃতী, পেশাদারি দুষ্কৃতী, দলের দুষ্কৃতী, ভোট চুরি করার কাজে ব্যস্ত। সুতরাং এখানে যারা আমলা রয়েছেন, যারা আমলারাই তো নির্বাচন কমিশনের কর্মচারী, স্কুল শিক্ষক, ডিএমএসপি, বিডিও সব হচ্ছে নির্বাচন কমিশনের করে। এরকম মেরুদণ্ডহীন, এরা 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 ভোট চুরি করতে সাহায্য করে, এরা মিথ্যা সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে প্রার্থী জেতায়। সুতরাং এইসব মেরুদণ্ডহীন, এটা সামাজিক অবক্ষয়, এখানে একটা পলিটিক্যাল কালচারের অভাব। তাই এগুলো তারা নিজেরা ভাববে, আশা করি একদিন তো ভাবতেই হবে। তার কারণ এসপি ডিএম যারা আমরা রয়েছেন, তাদের ঘরেও সন্তান আছে, তাদেরও মেয়ে আছে, তাদের মেয়েদের ধর্ষণ হবে না, তারা এটা যদি ভাবে তাহলে ভুল করছেন। তাই সমাজকে সুস্থ করতে হবে, সমাজের আর পলিটিক্যাল কালচার। আজকে যারা আইএস অফিসার, যারা পলিটিক্সের 8 পাস মানুষ, সে হাম্বি করছে, খুব জোর তাকে চাকরি খেতে পারবে, সে তো অনেক লড়াই করে চাকরি পরীক্ষা পেয়েছে, ইউপিএসসি এক্সাম দিয়ে। সুতরাং তার না চাকরিটা থাকবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি বিনীত গোয়েলকে সাসপেন্ড করে দিত কিংবা অন্য পদে দিত, তাতে কোনো ক্ষতি হতো? তাহলে উনি কিন্তু তৎপর হয়ে অভয়ার মৃতদেহটা জোর করে পুড়িয়ে দিলেন। এত বড় অন্যায় করলেন, এই পাপ সইবে না, এই পাপ সইবে না। আর বহু মানুষ আন্দোলন করেছে, আন্দোলন করলে তো কেউ এটা আড়ালে তো হাসাহাসি করে না। বিচার ব্যবস্থা সব কিছু তো শাসক শ্রেণীর হাতে না। আর শাসক শ্রেণীর হাতে, আর শাসক শ্রেণীর যারা নেতা, পাশাপাশি বিরোধী দলের নেতা, তাদের মধ্যে বন্ধুত্ব আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।